গত পর্বে আমরা দেখেছিলাম রইসুদ্দিন, শিউলি, খোকন, বল্টু এদেরকে বিউটি নার্সিংহোমে বন্দি করে রাখা হয়েছে। শিউলি, খোকন এবং বল্টু মিলে প্ল্যান করে কিভাবে রইসুদ্দিনকে বাঁচিয়ে আনা যায়। ইতিমধ্যে তারাও ধরা পড়ে যায় রইসুদ্দিনের সাথে এবং রইসুদ্দিনকে অ্যানাস্থেশিয়া দিয়ে দেয় ইনভলভ ডক্টর। দেখা যাক এবার কি হয়। বল্টুরা যে প্ল্যান করেছে সে প্ল্যান কি সাকসেসফুল হয়। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করে দেই। দরজা খোলা মাত্রই শোনা গেল রইসুদ্দিন একটা প্রচণ্ড ধমক দিয়েছে। এই, 2 হাত ওপরে তুলে দাঁড়া বদমাইশের দল। মানুষগুলো হকচকিয়ে যায় এবং দৌড় দিতে যেও থেমে যায়। হঠাৎ করে তারা আবিষ্কার করে রইসুদ্দিন তাদের দিকে রিভলভার তাক করে বসে আছে। রাত্রিবেলা কেন চশমা পরে আছে এবং কেন তারা নড়াচড়া করছে না, এবং ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পরও মানুষটা কীভাবে এত তাড়াতাড়ি জেগে ওঠে, এই ব্যাপারগুলো নিয়ে তাদের মনে সন্দেহ হওয়া উচিত ছিল, কিন্তু কেন জানি না কোনো সন্দেহ হলো না। একটু আগে তারা রইসুদ্দিনের হাতে প্রচণ্ড মার খেয়ে তার সম্পর্কে একটা ভীতি জন্মে গেছে এবং ধমক খাওয়ার পর কেউ পরিষ্কারভাবে চিন্তাই করতে পারছিল না। রইসুদ্দিন আবার ধমক দিলেন, এই, হাত তুলে দাঁড়াতে বললাম না বদমাইশের দলগুলা, না হলে গুলি করে না খুলি উড়িয়ে দিব। কথা বলার সময় রইসুদ্দিনের ঠোঁট কেন নড়ছে না সেটা নিয়েও তাদের মনে কোনো সন্দেহ হলো না। তারা হাত তুলে দাঁড়ালো। শিউলি, বল্টু, বেঁধে ফেলো বদমাইশগুলাকে। কী দিয়ে বাঁধবো? বল্টু মাথা চুলকে বলল, দড়ি কই? এক কাজ করি। কি কাজ? এদের প্যান্ট খুলে ফেলি। প্যান্ট খুলে রাখলে তো কেউ দৌড়াতে পারবে না, তাই না? রইসুদ্দিন কিছু বলার আগে চাপদারি ডাক্তার হাজির হয়। রইসুদ্দিন একটা হুঙ্কার দিয়ে বলে, ধর বেটা বদমাইশকে, কত বড় সাহস আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। চাপদারি ডাক্তারটা বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু তখনই চোখ বুজে যাওয়া মানুষটা ফিসফিস করে বলে, মানুষটা জেগে আছে। জেগে আছে? আশ্চর্য। এই, কথা বলা কে? হাত ওপরে তোল, নাহলে গুলি করে ঘেলু বের করে দেবো। চাপদারি ডাক্তার পালানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে শিউলি আর বল্টু তার উপর লাফিয়ে পড়েছে। পা তুলে হাঁটুতে প্রচণ্ড লাথি মেরে তাকে শুইয়ে দেওয়া হয়েছে অলরেডি। ভেরি গুড, রইসুদ্দিন বললেন, তোমরা এখন বাইরে গিয়ে কয়েকজন মানুষকে ডেকে আনো। এরা যদি পালিয়ে যায়? পালাবেন, আমি দেখছি, একটু নড়লেই ভুঁড়ি ফাঁসিয়ে দেবে একবার গুলি করে। শিউলি আর বল্টু ঘর থেকে বেরিয়ে গিয়ে ওয়েটিং রুমের মতো একটা এলাকায় এলো। সেখান থেকে নার্সিংরুমের বাইরে কাকে কাকে ডেকে আনা যায় চিন্তা করছে, ঠিক তখনই সিঁড়িতে বুটের শব্দ শোনা যায়। শিউলি আর বল্টু দেখলো পুলিশ এসেছে। এমনিতে পুলিশ দেখলেই বল্টুর বুকটা কেঁপে ওঠে, আজ অবশ্যই ভিন্ন কথা। সে শিউলির সাথে ছুটে যায় পুলিশের কাছে। যখন হড়হড় করে পুলিশকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে, তখনই দেখতে পেল পেছনে গাগুকে কোলে নিয়ে শিরিনবানু চলে এসেছে। শিরিনবানুই নিয়ে এসেছে পুলিশকে। আর কোনো ভয় নেই। শিউলি এবার আনন্দে চিৎকার করে ওঠে। নার্সিংহোমের ভেতরের মানুষগুলোকে যখন পুলিশ অ্যারেস্ট করছে, তখন শিরিনবানু রইসুদ্দিনের কাছে গিয়ে বললেন, আপনি এই রাতের বেলা সানগ্লাস পরে বসে আছেন কেন? রইসুদ্দিন কোনো কথা বললেন না। শিরিনবানু একটু কাছে গিয়ে দেখতে পেলেন হঠাৎ রইসুদ্দিনের ভিতর থেকে নাক ডাকা শব্দ বেরিয়ে আসছে। শিরিনবানু আরেকটু কাছে গিয়ে রইসুদ্দিনকে ডাকলেন, রইস সাহেব। রইসুদ্দিন এবারেও কোনো কথা বললেন না। শিরিনবানু হাত দিয়ে রইসুদ্দিনকে ছোট্ট একটা ধাক্কা দিতেই রইসুদ্দিন গড়িয়ে পড়ে গেলেন। ভয় পেয়ে শিরিনবানু এক লাফে পিছে সরে এলেন এবং শিউলি হি করে হেসে উঠে বলে, রইস চাচা ঘুমাচ্ছে আপা। ঘুমাচ্ছেন? হাতে রিভলভার নিয়ে? হ্যাঁ আপা। ব্যাপারটা বুঝিয়ে বলার সময় চাপদারি এবং তার সাঙ্গপাঙ্গরা কান খাড়া করে রাখলো, এবং একজন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে এতগুলা কথা বলে তাদেরকে কাবু করে ফেলতে পারে সেটা তারা নিজের কানে শুনেও ঠিক বিশ্বাস করতে পারলো বলে মনে হয় না। দুপুরবেলা বসার ঘরে রইসুদ্দিন খবরের কাগজ পড়ছেন। বল্টু আর খোকন বসে বসে ষোলোগুটি খেলছে। শিউলি কার্পেটে পা ছড়িয়ে বসে আছে। গাগু মেঝেতে উপুর হয়ে শুয়ে শিউলির পায়ের বুড়ো আঙ্গুল নিজের মুখের মাঝে ঢুকিয়ে মাড়ি দিয়ে কামড়ানোর চেষ্টা করছে। দরজার কাছে বসেছিল মতলু মিয়া। বরাবরের মতো তার মুখ অত্যন্ত বিরস এবং কেনে আঙ্গুল কানে ঢুকিয়ে খুব দ্রুত গতিতে কান চুলকাতে থাকছে। এমন সময় দরজায় শব্দ এলো। বল্টু ফ্যাকাশে মুখে বলল, সর্বনাশ, দারোগা আপা নাকি? মতলুব মিয়া দরজা খুলে দেখল দারোগা আপা না, পিয়ন চিঠি নিয়ে এসেছে। খাম দেখে বোঝা গেল আমেরিকার চিঠি।
শিউলি হাততালি দিয়ে বলে, ছোট চাচার চিঠি, ছোট চাচার চিঠি। রইসুদ্দিন খাম খুলে চিঠি বের করে পড়তে শুরু করলেন। শিউলি দেখতে পেল পড়তে পড়তে রইসুদ্দিনের মুখটা কেমন যেন দুঃখী দুঃখী হয়ে গেছে। শিউলি একটু ভয় পাওয়া গলায় বলল, কী হয়েছে চাচা, কী লেখা আছে চিঠিতে? রইসুদ্দিন একটু কষ্ট করে হেসে বললেন, তোমার ছোট চাচা তোমাকে নিতে আসছেন। সত্যি? শিউলি আবিষ্কার করলো তার গলার স্বরেও আনন্দের বদলে কেমন যেন একটা দুঃখ দুঃখ ভাব। খোকন 16 গুটি খেলার একটা মোক্ষম চাল বন্ধ রেখে শিউলির দিকে তাকিয়ে বলল, তুমি আমেরিকা চলে যাবে তাই না আপু? শিউলি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। বল্টু নিঃশ্বাস ফেলে বলে, শিউলি আপা আমেরিকায় চলে যাবে, আমরাও যার যার জায়গায় চলে যাব। কাকু, কাকু কোথায় যাবে? মতলব মিয়া কান চুলকাতে চুলকাতে বলে, এতিমখানায়, ভালো এতিমখানা আছে, পর্দা পুশিদা ভালো। শিউলি কাকুকে কোলে তুলে তার বুকে চেপে ধরে রাখলো। এই ছোট শিশুটিকে এতিমখানায় ছেড়ে সে একা আমেরিকা চলে যাবে? হঠাৎ করে তার চোখে পানি এসে যায়। শিউলি অনেক কষ্ট করে চোখের পানি আটকে রাখে। সবার সামনে কেঁদে ফেললে কি একটা লজ্জার ব্যাপার হবে। শিউলি আপু, খোকন কাছে এগিয়ে আসে, তুমি আমেরিকা থেকে আমাদের চিঠি লিখবে? চিঠি? খোকন মুখ বাঁকা করে হেসে বলে, আমাদের কি কোনো ঠিকানা আছে চিঠি লেখার? তুই থাকবি কোনো জঙ্গলে আর আমি থাকবো কোনো রাস্তায়। তাহলে তাহলে আমরা জানবো কিভাবে শিউলি আপা কেমন আছে? জানতে হবে তোকে, কে বলেছে? আমরা কি সত্যিকারের ভাই বোন নাকি? খোকন কেমন যেন ব্যথিত হয়ে বল্টুর দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে তার মনে হলো যেন সেই প্রথমবার বুঝতে পারলো তারা আসলে সত্যিকারের ভাই বোন নয়। কয়েকদিনের জন্য তারা একসাথে এসেছিল, সময় ফুরিয়ে গেলে যে যার জায়গায় চলে যাবে, যেখানে তাদের যাওয়ার কথা সেখানে। খোকনের চোখে হঠাৎ পানি এসে যায়। অনেক কষ্ট করেও সে কান্না আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। শিউলি বলে, এই কাছিস কেন গাধা? তোর যেখানে ইচ্ছা সেখানে যাবি, স্কুলে যেতে হবে না, কিছু করতে হবে না। বলতে বলতে শিউলি হঠাৎই নিজেই হাউমাউ করে কাঁদতে থাকে। খোকনকে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, তুই কেন আমার মন খারাপ করার কথা বলে আমাকে মন খারাপ করিয়ে দিচ্ছিস? কেন বোকার মতো কাঁদছিস তুই? খোকন চোখ মুখে বলে, ঠিক আছে আপু, কাঁদবো না। কিন্তু তারপরেও সে আরও কিছুক্ষণ কাঁদল। কাকু বুঝতে পারল না কেন হঠাৎ করে সবাই কাঁদতে শুরু করেছে। সে হাত দিয়ে শিউলির চোখে মুখে তাকে আনন্দ দেওয়ার জন্য মারি বের করে ছোট ছোট করে হাসার চেষ্টা করলো। বল্টু একটা নিঃশ্বাস ফেলে বলল, পৃথিবীতে সবাই কি আর সবসময় একসাথে থাকতে পারে? পারে না। রইসুদ্দিন এতক্ষণ চুপ করে বসে তাদের কথা শুনছিল। এবারে গলা পরিষ্কার করে বলে, বল্টু আর খোকন, শিউলির ছোট চাচা যখন শিউলিকে নিয়ে যাচ্ছেন তখন তা নিয়ে চিন্তার কিছু নেই। এতদিন একসাথে ছিল, মায়া পড়ে গেছে, তাই চলে গেলে একটু কষ্ট হবে, কিন্তু কি আর করা। এখন আমার কষ্ট হবে বলে কারো জীবন তো থেমে থাকবে না, তাই না? কেউ কোনো কথা বলল না। রইসুদ্দিনের দিকে তাকিয়ে রইল। রইসুদ্দিন একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, যা বলছিলাম, বল্টু আর খোকন, তোমাদের সবার জন্য মায়া পড়ে গেছে। তোমরা সবাই একসাথে কোথাও চলে গেলে আমার খুব খারাপ লাগবে। তাই আমার মনে হয়। রইসুদ্দিন বল্টু আর খোকনের দিকে তাকিয়ে বলে, তোমরা আমার সাথে থেকে যাও। আমি একা মানুষ, তোমরা থাকলে আমার ভালোই লাগবে। আমার তো কোনো ছেলেপুলে ছিল না, তাই ছেলেপুলের উপরে কেমন মায়া হয় সেটাও জানতাম না। তোমাদের দেখে বুঝেছি ছেলেপুলেদের ওপর মায়াটা কেমন। রইসুদ্দিনের গলা ধরে গেল। তিনি চুপ করে গেলেন। রইসুদ্দিন মানুষটি একটু কাঠখোট্টা ধরনের, তার পক্ষে ধরনের কথা বলা খুব একটা সহজ না। বল্টু আর খোকন এক ধরনের বিস্ময় নিয়েই রইসুদ্দিনের দিকে তাকিয়ে রইল। তখন মতলুব মিয়া মাথা নেড়ে বলে, না না ভাই, আপনি কোন ধরনের কথা বলছেন? রাস্তা থেকে দুজনকে ধরে এনে নিজের ছেলে বলে রেখে দেবেন? এদের জাত বংশ কিছু জানেন না, খোঁজ খবর নেবেন না কিছু? রইসুদ্দিন মতলুব মিয়াকে থামিয়ে দিয়ে বলে, মতলুব মিয়া, কিছু কিছু ব্যাপার তুমি কোনোদিন বুঝবে না, সুতরাং সেটা নিয়ে মাথা ঘামিয়ে কথা বলো না। তোমার সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট। এরা আমার জন্য যা করেছে আমার নিজের ছেলেমেয়েরাও তা কখনো করে না। এদেরকে যদি আমি নিজের ছেলেমেয়ে না ভাবি তো পৃথিবীতে আমার আর কোনো আপন মানুষ থাকবে না, বুঝেছো? ধমক খেয়ে মতলুব মিয়া চুপ করে গেল। রইসুদ্দিন আবার ঘুরে তাকালেন বল্টু আর খোকনের দিকে। কি হলো বল্টু, খোকন, থাকবে আমার সাথে তোমরা? বল্টু খোকন হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়ালো। চোখ বড় বড় করে বলল,
বল্টু খোকনের সাথে আমিও থাকতে পারি। তুমি? রইসুদ্দিন অবাক হয়ে বললেন, তুমি? হ্যাঁ আমি। আর তোমার ছোট চাচা? আমি যাবো না ছোট চাচার সাথে, তোমার সাথে থাকবো। প্লিজ 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 প্লিজ, রাগ করো না প্লিজ। রইসুদ্দিন জীবনে যেটা করেননি সেটা হঠাৎ করে ফেললেন। হাত বাড়িয়ে শিউলিকে কাছে টেনে এনে বুকের মাঝে চেপে ধরে বললেন, মা, তুমি যদি আমার সাথে থাকতে চাও আমি কি কখনো না করব? মানুষ কি কখনো তার মেয়েকে দূর করে দেয় বলো? শিউলি রইসুদ্দিনের শার্ট ধরে ভেউ ভেউ করে কেঁদে ফেলে। বলে, আমি আমি তোমার সাথেই থাকবো, সবসময় থাকবো। বল্টু, খোকন, আমরা হবো ভাই বোন, তুমি হবে আমাদের আব্বু, ঠিক আছে না? রইসুদ্দিন মাথা নেড়ে বললেন, ঠিক আছে মা, আমরা একসাথে শিশু পার্কে যাব। তুমি তুমি আমাদের বেলুন কিনে দিবে, হাওয়াই হাওয়াই মিঠাই কিনে দেবে তো? কিনে দেব। ঈদে তুমি আমাদের নতুন জামা কিনে দেবে, তাই না? দিব, কিনে দিব। ঈদের দিন বল্টু আর খোকন আর তুমি পায়জামা পাঞ্জাবি পরবে, আর আমি নতুন জামা পরে সবার বাসায় বেড়াতে যাব না? বেড়াতে যাব। আর আর কেউ আমাদের বাসায় এলে আমরা তখন সেমাই খাওয়াবো। রইসুদ্দিন কিছু বলার আগেই বল্টু বলল, আমার সেমাই ভাল লাগে না। রইসুদ্দিন হাত বাড়িয়ে খোকন আর বল্টুকেও নিজের কাছে টেনে আনলেন। আচ্ছা, সেটা সময় হলে দেখা যাবে। সেমাই না রেঁধে আমরা জর্দাও রাঁধতে পারি, ফিরনিও রাঁধতে পারি, তাই না? এমন সময় গাগু গড়িয়ে গড়িয়ে আমাদের কাছে চলে আসে এবং রইসুদ্দিনের পায়ের বুড়ো আঙ্গুলটা ধরে সেটা মুখে পুরে মাটি দিয়ে কামড়ানোর চেষ্টা করতে থাকে। শিউলি চিৎকার করে বলে, সর্বনাশ! কি হলো? গাগুর কথা তো আমরা ভুলে গেছি। গাগু কার সাথে থাকবে তখন? রইসুদ্দিন একটা নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আগে খোঁজ করতে হবে তার নিজের বাবা মা আছে কি না। যদি না থাকে, খুঁজে না পাওয়া যায়, তাহলে তো আমাদের সাথে থাকবে। তবে 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 কি? খুব কষ্ট হবে আমাদের। এত ছোট একটা বাচ্চা কিভাবে দেখে শুনে রাখতে হয় আমরা তো কেউ কিছুই জানি না। রইসুদ্দিন খুব চিন্তিত হয়ে মাথা চুলকাতে লাগলেন। শিউলির মুখে হঠাৎ একটা দুষ্টুমির হাসি খেলে গেল। সে বলল, চিন্তার কোনো কারণ নেই। কারণ নেই? না। কেন? কেন কারণ নেই? সময় হলেই তুমি দেখবে। যে কথাটি শিউলি রইসুদ্দিনের কাছে গোপন রেখেছিল সেটি কিন্তু বল্টু আর খোকনের কাছে গোপন রাখেনি। ছোট বাচ্চা মানুষ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মা। ভাই বোন এবং বাবা মা যেরকম জোগাড় হয়েছে ঠিক সেরকম একটা মা জোগাড় করতে হবে। তাদের দারোগা আপার থেকে ভালো মার কে বা হতে পারে? বল্টু আর খোকন শিউলির কথা বিশ্বাস করেনি। তাদের ধারণা কাজটা অসম্ভব। শিউলি বলল সে 3 মাসে মায়ের সমস্যা সমাধান করে দেবে। 1 ডজন হাওয়াই মিঠাই বাজিও ধরেছিল সেটা নিয়ে। শিউলি বাজিতে হেরে গিয়েছিল। 3 মাসে পারেনি, 3.5 মাস সময় লেগেছিল। সুপ্রিয় শ্রোতা, বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর গল্পটা এখানে শেষ। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছিল, সেই জন্য আমি একান্তভাবে দুঃখ প্রকাশ করছি। আসল কথা হলো সেটা না। আসল কথা হলো গল্পটা আমার অনেক পছন্দের, অনেক হাসির। জানি না আপনাদের কেমন লাগবে, আপনারা কতটা হেসেছেন বা আমি আপনাদেরকে কতটা হাসাতে সক্ষম হয়েছি আমার গল্প পাঠের মাধ্যমে। সেসব বড় কথা না, বড় কথা হলো গল্পটা শেষ। আমার অতি পছন্দের গল্প ছিল সেটা। যাই হোক, পরবর্তীতে আরেকটা কোনো গল্প নিয়ে আসবো, উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, তারপরেও ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন। বিদায়।